তা আমি জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে? বলছে আমার কিছু হয় নাই, এই মেশিন কাজ করছে না। তা আমি তো আমারও মন খারাপ হলো, আমার তো এটা না হলে চলবে না, মেশিনটা ভালো থাকার দরকার। এবং যেহেতু পশ্চিমা বিশ্বের জীবন মান অনেক বেড়েছে, জীবনযাত্রা ব্যয় বহুল হয়ে গেছে, ওখানে সহজে কিন্তু টেকনিশিয়ান আনে না, টেকনিশিয়ানকে অনেক টাকা দিতে হয়। এই জন্যে টেকনিশিয়ান কিন্তু সহজে ওরা আনে না, নিজেরা চেষ্টা করে ঠিক করতে। কিছুক্ষণ চুপ করে থেকে ওই জার্মান ছেলে আমাকে বলল যে হোল্ড অন এ মোমেন্ট, আমি দেখি তো একজন জার্মান যদি এই মেশিনটা তৈরি করতে পারে, মানে যে মেশিনটা আমরা ব্যবহার করছি ওটা জার্মানি মেড, বুঝছো? তো একজন জার্মান ব্যক্তি যদি এই মেশিন বানাতে পারে, আমি একজন জার্মান হয়ে এই মেশিনটা একটা আউট অফ অর্ডার হয়েছে, এটা অর্ডারে আনতে পারবো না কেন? এই কনফিডেন্সটা দেখো, এই কনফিডেন্সটা। এবং সে কী সব করলো, টিপাটিপি করলো, গুতাগুতি করে ঠিক করে ফেললো। আমাকে বললো যে ইলিয়াস, মেশিন ইজ পারফেক্টলি ওকে নাও, ইউ ক্যান ইউজ ইট। এই যে কনফিডেন্স, আমি পারবো না কেন, আমাকে পারতেই হবে, আমি পারবো। বারাক ওবামার কথা তোমাদের মনে আছে না? মনে পড়ে নাকি? তোমাদের জন্মের আগের কথা নাকি? বারাক ওবামা নাম করে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন একজন। উনি যখন ক্যাম্পেইন করেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, ওনার স্লোগানটা ছিল ইয়েস উই ক্যান। আমাদের দেশে সারাক্ষণ হতাশার কথা শোনানো হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে আমাদের দিয়ে হবে টবে না, আমাদের সব আমদানি করতে হবে। 55 বছর হয়ে গেল আমরা শুধু আমদানিই করি, খেয়াল করছো না? বলতে পারো যে স্যার আমরা তো রপ্তানিও করি, রেডি RMG বলে, রেডিমেড গার্মেন্টস। কি আমদানি করি? শ্রম রপ্তানি করি। মানে ওই জিনিস বানানোর জন্য যত জিনিস লাগে সব কিন্তু আমরা আমদানি করি, মানে বোতাম থেকে শুরু করে সব কিছু, ফেব্রিক। শুধু আমাদের শ্রমটা, আমাদের গার্মেন্টস কর্মীরা এটাকে বানিয়ে দেয়, এই শ্রমটা রপ্তানি করি। তাহলে এটাকে রপ্তানি করা বলে নাকি? বলো তো, এটাকে রপ্তানি করা বলে? আমরা এটা নিয়ে আসি, আমরা রপ্তানি করতে পারি, আমাদের জনশক্তি রপ্তানি। হ্যাঁ, জনশক্তি আনস্কিল্ড, আমরা একটু স্কিল করে করতে পারতাম না? একটু স্কিল দিয়ে করতে পারতাম তো, পারতাম না? এইগুলো যে হয় নাই, না হওয়ার পিছনে দায়ী কারা? মূলত এই যে এমপি সাহেব দাঁড়িয়ে আছে, রাজনীতিবিদদের মূল দায়ী, রাজনীতিবিদদেরই দায়িত্বটা নিতে হবে। আমার ছেলেবেলায় আমার মনে পড়ে, আমি মালয়েশিয়ান ছেলে, নেপালি ছেলে মেয়ে এখানে আমি পড়তে আসতে দেখেছি। আর এখন আমার দেশের হাজার হাজার ছেলে মেয়ে মালয়েশিয়ায় পড়তে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বললেন যে উনি মালয়েশিয়া সফর করার সময় দেখলেন বিশাল করে চলার পথে সামনে বিশাল করে বোর্ডে লেখা এডুকেশন ফার্স্ট। তার মানে মালয়েশিয়া যে এই যে উন্নতির দিকে চলে গেল, ওই অবস্থা থেকে এই অবস্থায় আসলো শিক্ষা দিয়ে আসছে। আর আমাদের শিক্ষার অবস্থা কি? ভয়াবহ। শিক্ষার অবস্থা কি? পড়াশোনা নাই, ঘুরে বেড়ানো আছে, স্যাররাও অতটা অ্যাটেন্টিভ না, এবং যোগ্যতা দিয়ে আমরা নাকি সবসময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করি। আমরা বলি, কথা ঠিক না, কথা ঠিক না, তাই না? তোমরা তো এত ছোট মানুষ হয়তো জানো না, আমরা সবসময় বলি যে আমরা মেধার ভিত্তিতে করি। এ পর্যন্ত যা বলা হয়েছে সব বেশিরভাগই অসত্য কথা। আমাদের দেশটা এমন পর্যায়ে গেল যে আমাদের দেশে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত, আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, আমরা জানি তার অবস্থা কত খারাপ, কিন্তু বলি তো প্রাচ্যের অক্সফোর্ড। ওখানকার ভিসি বলে যে আমার এখানে 10 টাকায় সিঙ্গারা পাওয়া যায় আর কি চা পাওয়া যায়। এটা একজন ভিসির বক্তব্য হতে পারে, যিনি একাডেমিক ইনস্টিটিউশনের প্রধান? ইউনিভার্সিটি ইজ মেন্ট ফর জেনারেশন অফ নলেজ। নলেজ সৃষ্টি করার জন্যই ইউনিভার্সিটি বানানো হয়েছে। ঘরে ঘরে ইউনিভার্সিটি বানিয়ে লাভ কি? কলেজগুলোতে যে অনার্স স্কুলে দিয়েছে, কোনো ব্যবস্থা নাই লেখাপড়ার, কিন্তু ডিগ্রি হচ্ছে, কাগজ পাচ্ছে, বেকারের জন্য অনেক বেশি। এখন বর্তমান সরকার চেষ্টা করছে কারিগরি শিক্ষা বেশি দিয়ে, স্কিল দিয়ে বিদেশে রপ্তানি করে আমাদের একটা ব্যবস্থা করবে। তো চিন্তা করো যে গত 30 বছর কিংবা বেশি
জাতীয় বিশ্ববিদ্যালয় কি প্রডিউস করেছে, এত এম এ পাস ছেলে মেয়ে। আমি একজনকে জিজ্ঞেস করলাম থার্ড ইয়ারে পড়ে, জিজ্ঞেস করলাম যে আমাদের দেশের সাথে কোন কোন দেশের বর্ডার আছে, বলতে পারলো না। এটাকে পড়াশোনা করা বলে? বলো, কথা বলো। তাহলে আমি এতক্ষণ ধরে যা বললাম তার সারাংশ হলো যে তোমরা ডে ওয়ান থেকে জ্ঞান সাধনায় তোমরা নিজেদেরকে নিয়োজিত করবে। রাজি? যদি তোমরা এটা সত্যি সত্যি করতে পারো, এই কয়জন বিজ্ঞানী যদি হয় বাংলাদেশে, তোমাকে পৃথিবী ডেকে নেবে। তোমার চাকরি খোঁজা লাগবে না, তো তোমার চাকরি খোঁজা লাগবে না। তোমার যদি যোগ্যতা, তোমার ভিতরে যে গুণাবলী দিয়ে তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে, সেটা যদি পুরোপুরি তুমি বিকশিত করে ধরতে পারো, এই যে ফুলগুলা না, ফুলগুলাকে আমরা কত ভালোবাসি, তুমি এরকম ফুটন্ত ফুল যদি হতে পারো, তোমার চাকরি খোঁজা লাগবে না, তো চাকরি তোমাকে ডেকে নেবে, ঠিক না? চাকরি তোমাকে ডেকে নেবে। সুতরাং কেমনে চাকরি পাবো, কি হবে, এত বেকারের দেশ, এটা নিয়ে না ভেবে পড়াশোনায় আত্মনিয়োগ করতে রাজি? ভেরি গুড। এটা বোরিং কথাবার্তা, খালি পড়াশোনার কথা বলছি, তাই না? আর একটা প্রশ্নে আসি, সেটা হলো যে আমাদের কল্পনা করে দেখো যে শিবির নামের এই সংগঠনটা আমাদের নাই, আমাদের রাষ্ট্রের ভিতরে এই নামের সংগঠনটা নেই। তাহলে দেখো, তুমি চারিদিকে খেয়াল করে দেখো যে আমাদের ছেলে মেয়েরা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। তারা জানে না জীবনের উদ্দেশ্য কি, তারা জানে না পৃথিবীতে আমরা কেন আসলাম, তারা জানে না যে পৃথিবীতে আমাদেরকে কে পাঠিয়েছে, তার কাছে কোনো জবাবদিহিতা আছে কিনা, আমাদের কোনো দায়িত্ব আছে কিনা, পাঠানোর পিছনে মূল উদ্দেশ্যটা কি ছিল, এ নিয়ে কোথাও কোথাও কোনো বইয়ে পড়ানো হয়? হয় না তো। শিবির নামের একটা বিশ্ববিদ্যালয় যদি তৈরি না হতো ৭৭ সালে, তাহলে তোমরা এই আলোর মুখ তো দেখতে পেতে না, আমরা তো অন্ধকারে হারিয়ে যেতে পারতাম, ঠিক না? কি ঠিক বলতেছি? তাহলে তোমরা শিবিরের পক্ষ থেকে যে তোমাদেরকে বরণ করা হচ্ছে, তুমি শিবির করবে কি করবে না তার জন্য আমি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তুমি দেখো, পড়াশুনো করে দেখো, তুমি তো পড়াশুনো করতেই আসছো, তুমি পড়াশুনো করতেই তো আসছো, তাই না? তুমি সব কিছু পড়াশুনো করে দেখো যে কে তোমাকে, তোমার পুরোপুরি তোমাকে বিকশিত করার কথা কে বলে। শিবির ছাড়া আর কেউ আছে নাকি এখানে বলার মতো? যদি না থাকে, আমরা বড় হয়ে কি হতে পারি জানো? আমরা বড় হতে লুটপাটকারী হতে পারি, আমরা বড় হয়ে চাঁদাবাজ হতে পারি, আমরা বড় হয়ে সন্ত্রাসী হতে পারি, আমরা বড় হয়ে মানুষের উপর জুলুম করতে পারি, যেগুলা পুরোপুরি দেখতে পাচ্ছ। ৫৫ বছরে বাংলাদেশ দাঁড়াতে পারে নিজের পায়ের উপরে। এটা কি হতে পারে একটা স্বাধীন দেশ? একটা স্বাধীন দেশ এভাবে চলতে পারে? আমরা পারিনি, আমাদের পারা উচিত ছিল তো, তাই না? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এরকম কোনো এলিমেন্ট যদি দেওয়া যেত যে ওই মানব শিশু একেবারে শিশুকাল থেকে বড় হওয়া পর্যন্ত তার ভিতরে কি কি গুণাবলী বিকশিত হওয়ার কথা, সেগুলো বিকশিত হওয়ার পূর্ণ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় আছে, তাহলে তোমাদেরকে এতক্ষণ ধরে আমাদের বলতে হতো না, ঠিক না? তোমরা কিন্তু শিখে আসতা না? মাকে ফাঁকি না দিয়ে আসতো কয়জন? হাত তুলতে পারবা? পড়াশোনা করতে বলেছে মা, মাকে ফাঁকি দাওনি, এরকম যারা আসো হাত তুলতে পারবা একটু সাহস করে? বেশি হাত না, দেখছো? তার মানে আমরা ফাঁকিবাজি করি। তা আমরা কি ঠিক করতে পারবো আর ফাঁকিবাজি করব না? পারবো? তোমরা কি নোট বই পড়বে নাকি অরিজিনাল বইটা পড়বে? অরিজিনাল বই পড়বে নাকি নোট বই পড়বে? ছাত্রদের করে দেওয়া নোট পড়বে নাকি বই পড়বে, অরিজিনাল বইটা? ভালো ভালো রাইটারের লেখা বই পড়বে, স্যাররা যেগুলো রেফার করেন সেইগুলা পড়বে, নাকি যেন করে লেখা ভুল ভাল টাইপ আছে ওই সব বই পড়বে? জি। এখন আমরা প্রত্যেকেই যে এক নাম করা বিজ্ঞানী হয়ে যেতে পারবো এমন না। আল্লাহ ওইভাবে করে কিন্তু মেধা বন্টন করেছেন বলে
অন্তত আমার কাছে মনে হয়নি সবাইকে আইনস্টাইন হবে। কিন্তু আমাদের দেশের জন্য কি দরকার সেইটাকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে। সেই গবেষক আমাদের এই ছাত্রছাত্রীদের ভিতর থেকে তৈরি হতে হবে, তাহলে আমাদের আশা আছে, না হলে আমাদের কোনো আশা নাই, আমাদের দেশের কোনো আশা নেই। কিন্তু আমি রাজনীতির মাঠের থেকে বলতে চাই, আমরা তো আশা নিয়ে বাঁচতে চাই। আমাদের দিন যেটা পিছনে চলে গেছে গেছে, কিন্তু ফ্রম নাও অনওয়ার্ডস আমরা তো অনেক ভালো হয়ে থাকতে পারি, আমরা অনেক ভালো হতে পারি। আমরা চেষ্টা করলে, সাধনা করলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই ঠিক না? তাহলে আমাদের ওইরকম ফার্ম ডিটারমিনেশন দরকার। আল্লাহ ছাড়া আমাদের কারো কাছে কি গোলামি করার কথা? তা আমরা যদি আল্লাহর গোলামিটা ছেড়ে দেই, তাহলে আমরা কিন্তু পৃথিবীতে অনেক প্রভুর গোলামি করতে হয়। এটা বুঝো তো? হ্যাঁ, এই তো শিখছো। মানে আল্লাহর গোলামিটাই করা ভালো। আল্লাহর গোলামি ছেড়ে দিলে তুমি সারাক্ষণ কারো না কারো গোলামি, একদিনে যে কত মানুষের গোলামি করতে হবে তার কোনো শেষ নেই। সুতরাং আমরা ভালো আল্লাহর গোলামি করা, তাই না? সারাক্ষণ আমরা আল্লাহর গোলামি করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি এই বিশ্ববিদ্যালয়টা যখন হয় আমার কাছে মনে হতো যে এত গেঞ্জির ভিতরে একটা বিশ্ববিদ্যালয় মানে এত ওপেন হবে যাতে মনটা অনেক বড় হয়। যার বারান্দা দিয়ে হাঁটলে, যার খোলা চত্বরে হাঁটলে, যার খোলা চত্বরে বসে গল্প করলে, খোলা চত্বরে বসে গ্রুপ স্টাডি করলে তুমি অনেক শিখবে, অনেক জানবে, খোলা আকাশ দেখবে। এরকম একটা খোলা প্রান্তর দরকার। জাহাঙ্গীরনগর খুব ভালো জায়গা, বুঝছো? কি বলো? কিন্তু এত বেশি ভালো যে পড়াশোনা বাদ দিয়ে খালি অন্যান্য কিছু চলে বেশি। অত ভালো আবার ভালো না, কি বলো? মাঝখান দিয়ে গেলে ভালো, কি বলো? তাই না? এজন্য আমার মনে হয় আমি তোমাদেরকে এই যে গল্প ছলে যে কথাগুলো বলেছি আমি মনে করিয়ে দিতে চেয়েছি। আচ্ছা, তুমি আরেকটা জিনিস বলি, এটা বলে শেষ করবো। আমরা যে পড়াশোনা করছি, এই যে বিল্ডিং এর ভিতরে বসছি, এই বিল্ডিং বানানোর জন্য এখানে কি ভ্যানওয়ালার টাকা আছে না? সত্যি বুঝো তো? ভিখারিনীর টাকা আছে না? তা তুমি ভিখারিনীর টাকা দিয়ে লেখাপড়া করে তুমি যখন বড় হবে, ওই ভিখারিনীর জন্য তোমার কোনো দায়িত্ব আছে না? ওই ভ্যানওয়ালার ভাগ্যের পরিবর্তন করার জন্য তোমার দায়িত্ব আছে না? এইটা মাথায় নিয়ে তুমি বড় হবে তোমরা সবাই। এই স্বপ্নটা আমি দেখাতে চাইলাম। এই কথাটা বাস্তব, সত্যি কথা। আমরা কিন্তু এ কথা মনে রাখতে পারছি না। আমাদের যারা পাস করার পরে, যে বিসিএস পরীক্ষা দেওয়ার পরে কি এমন হয়, গতকাল পার্লামেন্টে আমি এটাই বলছিলাম যে ওই পিএটিসিতে ট্রেনিং নেওয়ার পরে কি এমন হয়ে যায়, নিজেরই ছাত্র দেখা করতে এসে কেমন কেমন জানি করে। আগে কিরকম করতো আর এখন একটু অন্যরকম করে। এটা বললে আমাদের ওই যে সেক্রেটারিয়েটে যারা বসে আছেন এই বক্তৃতা তারা নিশ্চয়ই শুনছেন, তারা নিশ্চয়ই আমার উপর গরম হয়েছেন। কিন্তু এটাই সত্যি কথা। তুমি যখন বড় হয়ে যাচ্ছ, তুমি একটা ভালো পজিশনে যাচ্ছ, তুমি আর কারো কথা মনে রাখছো না, শুধু নিজের কথা, বড়জন নিজের পরিবারের কথা। এর বাইরে আর কারো কথা তুমি ভাবতে রাজি না। তুমি কি ওই রকম একজন মানুষ হবে? ওই মানুষ গড়ার জন্য আমার এত মানুষের টাকা খরচ করার দরকার আছে? তাহলে তুমি বড় হবে আল্লাহর গোলাম হিসাবে বড় হবে। তুমি বড় হবে এই দেশের একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে বড় হবে। তুমি বড় হবে এদেশের সকল মানুষের প্রতি যে তোমার দায়, সে দায় মনে রেখে তাদের দায় পরিশোধ করার জন্য তুমি বড় হবে। তুমি বড় হবে যে আমাদের দেশটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে, সমৃদ্ধ জাতি হিসাবে দাঁড়াবে। সেখানে তুমি কন্ট্রিবিউট করবে, এই জন্য তুমি বড় হবে। তুমি বড় হবে যে তোমার আবিষ্কার করা জিনিস পৃথিবীর মানুষ গ্রহণ করবে। আইনস্টাইনের কথা কে না জানে? আমাদের এখানে আইনস্টাইনের মতো সায়েন্টিস্ট হতে পারবে না? পারবে তো, কি বলো? আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, সেটা বাস্তবায়ন করার জন্যে সাধনা করতে হবে। এই সাধনা যদি তোমরা করো, আই এম কোয়াইট শিওর যে ইনশাআল্লাহ এই যে এত সুন্দর আয়োজনের মাধ্যমে তোমাদেরকে যে বরণ করা হলো, গোটা পৃথিবী তোমাদেরকে বরণ করার জন্য রেডি হয়ে থাকবে। এই আমার এই স্বপ্ন
যেটা তোমাদের দেখালাম, এই স্বপ্ন আল্লাহ যেন পূরণ করেন।